টাফ টক টাফ ফাইট জমে উঠেছে এই কারণে বলছি, তার কারণটা হচ্ছে টাফ টক বিতর্কে আজকে টাফ ফাইট চলছে। কড়া কথাও একে অপরকে শুনিয়ে দেবে যা মনে হচ্ছে আজটা এরকমই। খুব গুরুত্বপূর্ণ মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। সত্যি কি ভাবছেন ডক্টর কুণাল সরকার? তিনি কোন পক্ষে যাবেন? হামাসকে যোদ্ধা বলবেন, নাকি বলবেন ইসরায়েল লড়ছে নিজের অস্তিত্বের জন্য, নাকি তিনি প্রমিসড ল্যান্ড অর্থাৎ গোটা পৃথিবী যে প্রতিজ্ঞা করেছিল যে ইসরায়েলকে বাঁচিয়ে রাখবে চোখের মণির মতো, তিনি সেদিকে যাবেন? শুনবো তার কাছেই। ডক্টর কুণাল সরকার। থ্যাংক ইউ ঋতব্রত। তো আমরা যেমন পৃথিবীর মধ্যে প্রায় ভারতের ছবি দেখতে পাই, এই হামাসের গল্পটার সঙ্গে ভারতীয় অভিজ্ঞতার প্রচণ্ড মিল আছে। ঠিক যেমন আমরা একটা সময় হাতে করে জার্নেল সিং ভিন্দ্রনওয়ালেকে তৈরি করেছিলাম, তো এই হামাস হচ্ছে অতি সস্নেহে আমাদের ইসরায়েল এই হামাসকে সৃষ্টি করেছিল। কারণ একটা সময় ছিল যখন প্যালেস্টাইনের নেতৃত্ব ছিল পিএলওর হাতে, এবং পিএলওর ইয়াসের আরাফাত, যার কথা অলরেডি উঠেছে যে আমাদের নন অ্যালাইন মুভমেন্ট, পণ্ডিত নেহেরু 1947, পিএলওর একটা জনপ্রিয়তা ছিল। এবং মনে রাখতে হবে যে ইয়াসের আরাফাত হিমসেলফ, হি ওয়াজ আ সেকুলার ম্যান। এবং পিএলওর কিন্তু কোনো ঘোষিত ধর্মীয় নীতি ছিল না। তাদের ফাতা, পিএলও এবং পরবর্তীকালে নামটা চেঞ্জ করে যখন ফাতা হলো, তারা একটা মুভমেন্ট করেছিল যেটা পৃথিবীতে খুব জনপ্রিয় হয়েছিল, সেটাকে বলতো ইন্তিফাদা। এই ইন্তিফাদা মুভমেন্টের পরে যে ইসরায়েল ব্যাপারটাকে ভালো চোখে দেখলো না, তারা দেখলো যে পপুলার ন্যারেটিভটা, এই যে আমেরিকা হলিউড বেসড যে পপুলার ন্যারেটিভটা তারা হেরে যাচ্ছে, তখন তারা এই ফাতার মধ্যে থেকে বেছে বেছে কিছু ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের বেছে নিয়ে তারা ওয়েস্ট ব্যাংকের অদূরে একটা 24 মাইল বাই 7 মাইল এরিয়া গাজা স্ট্রিপটাকে সে কিন্তু গায়ের জোরে সেই 1967 ওয়ারে গাজা স্ট্রিপ সে নিয়েছিল ইজিপ্টের কাছ থেকে। যেটাকে তুমি ওয়েস্ট ব্যাংক বলছো, ওয়েস্ট ব্যাংকটা কার জমি? ওয়েস্ট ব্যাংকটা হচ্ছে সিরিয়ার জমি। সেই সিরিয়ার জমি সে নিয়েছিল 67-এ। এগুলো হচ্ছে আমাদের পাড়ায় পাড়ায় দেখো না, যে পাড়ার গুন্ডার লোকে বলে ভাই জমি খালি রেখে যাবি না, জমি খালি রেখে গেলেই পার্টির অফিস হয়ে যাবে। এখানেও এই অবস্থা, জমি খালি রাখলে জবরদখল হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হলো যে অক্টোবর 7-এর যে কথাটা বলছো, যে অক্টোবর 7-এর এই হামলাটা কেন হয়েছিল কারণ তার 10 দিন বাদে a meeting between Israel and Saudi Arab MBS মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলের একটা কনফারেন্স শিডিউল ছিল। তাতে কি হতো যে ইসরায়েল যদি সৌদি আরেবিয়ার সঙ্গে কোনো মতে এই ব্যবসা বাণিজ্য তেল নিয়ে একটা সমঝোতায় আসতো, তাহলে প্যালেস্টাইনের অস্তিত্ব নির্ভর করে একটা থিওরির ওপর। সেই থিওরিটা হচ্ছে দ্য টু স্টেট থিওরি। প্যালেস্টাইনও থাকবে, ইসরায়েলও থাকবে। তো আজকে যদি কোনো মতে তারা একটু ভালো কথাবার্তা বলে এই মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েল একই টেবিলে বসতে পারত, তাহলে দ্য টু স্টেট থিওরি উড হ্যাভ বিন চেঞ্জড ইনটু আ ওয়ান স্টেট থিওরি, এবং প্যালেস্টাইনের এন্টায়ার থিওরিটা মারাত্মক বিপদে পড়ত। সেই কারণে অক্টোবর 7-এর আক্রমণ, এবং সেই কারণে আমাদের কাছে যেটাকে বলা হচ্ছে অতর্কিত আক্রমণ, হস্টেজ নিয়ে গেছে, অন্তত 3 সপ্তাহ আগে থেকে তার অ্যানাউন্সমেন্ট ছিল। ইট ওয়াজ আ গ্রোস ইন্টেলিজেন্স ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য ইসরায়েলি মিলিটারি। সচরাচর এটা হয়ে ওঠে না। সুতরাং হামাস যেভাবে আমরা আজকেও বসে বসে মেইনলি বিদেশে খালিস্তানের মাসুল গুনছি, আজকে ইসরায়েলকে এবং লিকুদ পার্টিকে সেইভাবে বসে বসে হামাসের তারা একেবারে আনা পয়সা হিসেবে তাদের হামাসের খাজনাটা তাদের চোকাতে হচ্ছে। হামাস ইজ পিওরলি আ ক্রিয়েশন অফ ইসরায়েল, নোবডি এলস। এরপরে তুমি যে বামপন্থার কথাটা বললে, পৃথিবীতে এখন তোমার ওই বিদ্যাসাগর মহাশয়ের ভ্রান্তিবিলাসের যদি গল্পটা মনে থাকো, যে দুজন মিলে গেছে দুজনকে বিয়ে করতে, এবং মুহূর্তে মুহূর্তে যার যাকে পছন্দ হচ্ছে এই বিয়ের হাত ধরাধরিতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। বামপন্থী দক্ষিণপন্থীরা এখন ভয়ঙ্কর ঝামেলা আছে, বোথ রাইট অ্যান্ড লেফট।
বামপন্থের ঝামেলাটা কোথায়? সব থেকে বেশি ঝামেলায় পড়েছে ইউরোপিয়ান লেফট উইঙ্গাররা। কেন তারা ঝামেলায় পড়েছে? তারা একে একটা ককেশিয়ান, এক সময় তারা একটু আমেরিকার দিকে ঘুষে একটু হেলেছিল। ইউরোপিয়ান লেফট উইং এখনও ঠিক করতে পারছে না যে তারা তবলাটা বাজাবে না ডুগিটা বাজাবে, এবং এই ঝামেলায় পড়ে তারা কিছুটা হয়তো আমাদের বামপন্থীদের মধ্যে যে ভাষা কথাটা বলছে, তার একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে গতকাল। কি ঘটেছে? হল্যান্ডের মতো একটা জায়গা যেটাকে গত 70 বছরে যে অলওয়েজ ইলেক্টেড লেফট অফ সেন্টার পার্টি, গতকাল যে লোকটা নাকি 5 নম্বরে ছিল ওপিনিয়ন পোলে, সে একেবারে ইলেকশন সুইপ করে বেরিয়ে গেছে। যে একটা ঘোষিত কট্টর অ্যাসিডিক অ্যান্টি ইসলামিক রাইট অফ সেন্টার গ্রিট ওয়াইল্ডার বলে একটি লোক, সে প্রথম 70 বছরে হল্যান্ডে ইলেকশন জিতল। আজকে ইংল্যান্ডে একই অবস্থা। লেবার পার্টি সবসময় বাম ঘেঁষা পার্টি, লেবার পার্টিও আজকে বুঝতে পারছে না তাদের ওপিনিয়ন পোলে 25 পয়েন্টের লিড আছে, সে এখনও বুঝতে পারছে না কোন দিকে হেলবে। এটা গেল বামপন্থীদের ঝামেলা। এবারে দেখো, রাইট উইং ইজ ইন ইকুয়াল ট্রাবল। রাইট উইং কেন ইকুয়াল ট্রাবল? আমেরিকা যাকে জড়িয়ে ধরে সে মোটামুটি 3 থেকে 4 বছরের মধ্যে মরে যায়। এটা হচ্ছে বিষকন্যার চুম্বনের মতো। ইফ আমেরিকা কিসেস ইউ, ইট ইজ কল্ড দ্য কিস অফ দ্য ব্ল্যাক উইডো স্পাইডার। সেটা আমাদের ফিলিপিন্স থেকে শুরু হয়েছে, এবং আমেরিকার বর্তমানে ওই হোচিমিনের অভিশাপে এখনও আমেরিকা কিন্তু যুদ্ধ জিতে উঠতে পারছে না। ওই লাস্ট যা পিটিয়েছিল হচ্ছে হিটলারকে। রিসেন্টলি আমেরিকার রেকর্ড আমাদের বিশ্বকাপ ফাইনালের থেকেও খারাপ। ইউক্রেন ওয়ার ইজ ওভার, নেটো হ্যাজ লস্ট দ্য ওয়ার হ্যান্ডস ডাউন, পুতিন ইজ অ্যান আউটরাইট ভিক্টর ইন ইউক্রেন। ইরাককে কি করলো? ইরাককে গিয়ে বললো ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, কিচ্ছু নেই। 3 দিন আগে একটা ঘটনা ঘটেছে, ওই রকম গালে থাপ্পড় আমেরিকার জীবনে কোনো দিন হজম করেনি। সিরিয়াতে আমেরিকান বেসেস ওয়ার বম্বড, তারপরেও আমেরিকা সেখানে ড্রোন অবধি দিয়ে সিরিয়ার বেসকে কিন্তু অ্যাটাক করেনি। এবার আমেরিকার বাজারটা এখন খারাপ যাচ্ছে, কারণ ইউক্রেন যুদ্ধটা ভালো যায়নি, ইরাকে গন্ডগোল পাকিয়েছে, আফগানিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছে, ভিয়েতনাম ইজ নাও হিস্ট্রি। এবার তারা কতটা এই তালে তাল ঠুকবে, দ্যাট ইজ আ কোয়েশ্চেন। বাইডেন ডেমোক্র্যাট, লেফট অফ সেন্টার, বাইডেনের সামনে ইলেকশন আসছে। ইউএসএতে পপুলার ওপিনিয়ন ইজ প্রো লেফট। বাইডেনও আমাদের এখন একটা সাংঘাতিক হেজিটেশনের মধ্যে আছে যে সে পপুলার ওপিনিয়নে যাবে না সে বরাবরই ইসরায়েলের তালে তাল ঠুকেছে সে সেইটা করবে। এবার দ্যাট লিভস ইন্ডিয়া। ভারতবর্ষ কোথায় আছে? ভারতবর্ষর ভাগ্যটা খুব ভালো যাচ্ছে না, কারণ ওই আহমেদাবাদে ওয়ার্ল্ড কাপ ফাইনাল করার মতো এটাও একটা ডাহা কাঁচা ডিসিশন হয়েছে। আজকে নারায়ণবাবু বললেন ব্রিক্স ওপিনিয়নের কথা। ব্রিক্স মিটিংয়ের ঠিক আগে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেন যে এতদিন বলতো আই এম আ জু ফার্স্ট, সেক্রেটারি অফ স্টেট লেটার, সেই ব্লিংকেন দাঁড়িয়ে বলেছে যে এখন সিজ ফায়ার হওয়া উচিত। সেখানে উই আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদের জয়শঙ্করের মুখে কিন্তু সিজ ফায়ারের কথা শোনা যায়নি। টেম্পোরারি ট্রুজ বলছে, হস্টেজ রিলিজড হোক, এই সব কথা বলছে। এবার তুমি ঝামেলাটা দেখো যে বোথ বাইডেন এবং আমাদের বিজেপি গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার মোদির সব থেকে বড় সমস্যা হলো তুমি কাকে সমর্থন করছো? নেথানিয়াহুকে সমর্থন করছো? নেথানিয়াহুর এখন ইসরায়েলের মধ্যে তার পাবলিক অ্যাপ্রুভাল রেটিং হচ্ছে 21%, অর্থাৎ more than 75% of Israel wants Netanyahu to go out. নেথানিয়াহু কোন লোক? যে ইনভলভ ছিল নিজের পূর্বসূরি প্রধানমন্ত্রী ইয়াস্টেক রবিনকে অ্যাসাসিনেট করতে। লিকুড ওয়াজ ডাইরেক্টলি ইনভলভড ইন দ্য অ্যাসাসিনেশন অফ রাবিন। কেন? কারণ রাবিন অসলো অ্যাকর্ডের পরে চাইছিল যে মোটামুটি ওখানে একটা এই বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়াটা মিটুক, তারা মোটামুটি একটা সলিউশনে আসুক।
So militarily a weak United States supporting a weak Netanyahu, এইখানে কিন্তু there is a big problem. G20 যখন শেষ হলো তখন আমাদের ভারতবর্ষের বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল, আমাদের জয়শঙ্কর সাহেব আমাদের অন্তত 100 বার কি কথাটা শুনিয়েছিলেন, ইন্ডিয়া লিডিং দ্য গ্লোবাল সাউথ। এখন গ্লোবাল সাউথের যে নেতৃত্ব ইন্ডিয়া দিতে চেয়েছিল সেই নেতৃত্বটার রেশ কোথায় আছে? আমাদের নন অ্যালাইন্ড মুভমেন্ট থেকে সেই গ্লোবাল সাউথ লিডারশিপের রেস আছে। গ্লোবাল সাউথ অ্যাট দ্য মোমেন্ট কিন্তু রাইট উইং নেতানিয়াহু ইসরায়েলের পলিটিক্সের সঙ্গে তারা আইডেন্টিফাই করছে না। ভারতবর্ষের পলিটিক্সের মধ্যে বিগত কিছু মাসের মধ্যে একটা দ্বিধা দেখা যাচ্ছে, একটা হেজিটেশন দেখা যাচ্ছে। শেষের আগে একটা কথা বলবো, ঠিক যেমন কিছু কিছু খুব জমাটে নাটকে দেখবে যে জবনিকার অন্তরালে কিছু ভালো ভালো প্রম্পটাররা দাঁড়িয়ে থাকে, বলে নাটক তখনই জমে ওঠে যখন উইংসের পিছন থেকে ভালো প্রম্পটার হয়। এবার এই 3টে প্রম্পটার বর্তমান নাটকের গতিপথটা ডিসাইড করবে। কে করবে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সাইলেন্ট প্রম্পটার ইজ হাসান নাসারাল্লাহ অফ হেজবুল্লাহ। হেজবুল্লাহ তারা লেবাননে বসে আছে। আজকে হেজবুল্লাহর যে আর্মির স্ট্রেংথ, দ্যাট ইজ 8 times দ্য স্ট্রেংথ অফ ইসরায়েলি আর্মি। তাদের যে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন আছে, পুরো ইসরায়েলকে যোগ করলে হেজবুল্লাহর আর্মস তার থেকে বেশি। হেজবুল্লাহ এখন যুদ্ধ করতে চাইছে না, কারণ ইরাকের এখন যুদ্ধ করার মতো ফাইন্যান্সিয়াল অবস্থা নেই। সেকেন্ড যে দেশটা কিন্তু হ্যাজ টেকেন স্ট্রং স্টান্স, সেটা হচ্ছে আর্ডোগান অফ টার্কি। আর্ডোগান একেবারে আমেরিকার তালে তাল ঠোকেনি। আমেরিকাকে সোজাসুজি যে বলে দিয়েছে, আমি কোনো নেটো বা আমেরিকান ফোর্স বা আমেরিকান শিপমেন্টকে রাইট অফ প্যাসেজ দেব না। আর সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই আমাদের ভূমধ্য সাগরের সব থেকে ছোট দেশ এখন সব থেকে বেশি মস্তানি করছে, সেই দেশটার নাম হচ্ছে কাতার। তুমি যে দেশে বসে এই যে দেশের অঙ্গুলি হিলনে তোমাকে আজকে এই হস্টেজ ডিলটাকে করতে হয়েছে, ব্লিংকেন এবং হামাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়ার্স শেখ হানে যে লিডার, তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্যান্স টাকা পয়সা আসে কাতারের থেকে। দ্য ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট ইট। আজকে সেই কাতারে গিয়ে ব্লিংকেন এবং হামাসের রিপ্রেজেন্টেটিভ যারা ছিল বসে, টুডে দ্য টার্মস অফ ট্রুস অ্যান্ড দ্য টাইমিংস অফ ট্রুস ইজ বিং ডিকটেটেড বাই কাতার। আমেরিকা আর একটা জিনিসকে ভয় পায়, সেটা হচ্ছে দ্য শিয়া সুন্নি কম্বিনেশন অফ মিডল ইস্ট। আফটার আ লং টাইম, যেটা 1948 ওয়ারে হয়নি, যেটা 1967 ওয়ারে হয়নি, এই প্রথম দেখা যাচ্ছে যে মোহাম্মদ বিন সালমান একদিকে, ইরাক আর একদিকে, হেজবুল্লাহ আর একদিকে, হামাস আর ইসরায়েল তো যা ঠুকাঠুকি করার করছে। এই যে একটা পরিস্থিতি হয়েছে, মন্দের ভালো, এখন হয়তো কিছুটা নেতানিয়াহু এবং ইউএসএ বুঝছে যে এই যুদ্ধটাকে চালিয়ে গেলে পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং মিলিটারিলি মুখ পুড়লেও পড়তে পারে। হ্যাঁ, আমরা তাও 10টা ম্যাচ হেরে জিতে ফাইনাল হেরেছিলাম। আমেরিকা পরপর 4টে যুদ্ধ হেরে আর একটা হেরো যুদ্ধতে নামতে চাইছিল। দেখে মনে হচ্ছে যুদ্ধটা খুব একটা এগোবে না, দেখা যাক। কিন্তু অ্যাজ ফার অ্যাজ ভারতবর্ষ ইজ কনসার্ন, আই থিঙ্ক আমাদের একটু নিজেদের স্টান্সটা রিয়ালাইন করতে হবে, কারণ আমরাও কিন্তু এখন হেজিটেশনের মধ্যে আছি যে আমরা শ্বশুর বাড়ি না বাপের বাড়ি কোন দিকে যাব আমরা এখনো ঠিক করে বুঝতে পারছি না। আমি উনার কথা দিয়ে শুরু করব, তার কারণ সত্যি বুঝতে পারছি না, আরো গভীর সংশয়ে পড়েছি। বিদ্বজনরা কথা বললে এরকমই হয়। আপনি ভেবে এলেন আরেক, তিনি আপনাকে সংশয়ের অতল গভীরে ডুবিয়ে দেবে। তিনি বললেন কতগুলো কথা। জুল ভের্ন 80 দিনে পৃথিবী ভ্রমণের কথা লিখেছিলেন। আমরা দেখলাম কয়েক মিনিটে তিনি গোটা পৃথিবীর ইতিহাস ভূগোল ঘেটে আমাদের জিও পলিটিক্সের অবাকক্ষ থেকে একেবারে জেড অবধি নিয়ে গেলেন। হ্যাঁ, কতগুলো রহস্য তো আছেই।
যদি লাদেনকে সৃষ্টি করেছে কে এ নিয়ে প্রশ্ন করা হয়, অনেকেই মাথা চুলকাবে। হামাস সৃষ্টি করলো কে? তাহলে কি কোথাও একটা খেলা হচ্ছিল? প্যালেস্তাইন, ইয়াসের আরাফাত এবং অবশ্যই তার সুযোগ্য ইসরায়েলের কাউন্টার পার্ট একদিকে যেমন নোবেল পুরস্কার জয়তিলক নিয়ে শুরু করেছিল শান্তি আর যুদ্ধের এক অপূর্ব সহ অবস্থান, যেখানে কোথাও এগিয়ে যাচ্ছিলাম আমরা একটা সুসভ্য সুন্দর একটা ভূখণ্ডের দিকে, সেখান থেকে সরে এলো। এ কি ভারত পাকিস্তানের যুদ্ধের মতো দরকার পড়লেই মেঘ ডেকে বৃষ্টি তৈরি করে দেওয়া, যা দুদিকেরই রাজনীতিবিদদের অত্যন্ত গুরুত্বপূর্ণ? আবার অনেকে বলছেন যে এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন, এই ফ্র্যাঙ্কেনস্টাইনকে নাচিয়েছে কে? অনেকে বলছেন এই মুহূর্তে ইসরায়েলের অভ্যন্তরে যা অবস্থা ছিল সেখানে কোথাও যেন দরকার ছিল একটা যুদ্ধে। আবার অনেকে বলছেন হামাস আর পেরে উঠছিল না, তার কারণ দীর্ঘদিন তারা জনতার প্রতিনিধি হিসেবে দাবি করলেও আদতেও তারা জনতার প্রতিনিধি ছিলেন না, অর্থাৎ তারা তো গণভোটই করেনি। তাহলে কোন দিকে এগোচ্ছে? তাহলে কি সত্যি একটা মৃত্যু চুম্বন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গোটা পৃথিবীর সবচেয়ে বড় দাদা ঘটালো? কোথাও কি কাতার দেখিয়ে দিল হাতে যদি একটা অত্যাধুনিক টেলিভিশন চ্যানেল থাকে, আর যদি অর্থ থাকে, আর বিশ্বকাপের মতো একটা ইভেন্টকে যদি আয়োজন করা যায়, তাহলে এক লহমাতে পৃথিবীর শক্তিধর দেশেরগুলোর মধ্যে দ্রুত শীর্ষে পৌঁছানো যায়? এসব প্রশ্নের উত্তর কে দেবে? তার কারণ গভীর সংশয় আমরা রয়েছি। দেবেন অবশ্যই নির্ভেদ রায়, সুবক্তা, আমারও প্রিয় বক্তা, আপনাদেরও প্রিয় বক্তা। কিন্তু একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো নির্ভেদ রায়ের কাছে।